স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আইএসসি 2026 ছাত্রছাত্রীদের জন্য মতি নন্দী রচিত কোনি উপন্যাসের বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন এবং সেই সঙ্গে এই পরীক্ষায় বা এই বছরের এক্সামে কোনি উপন্যাস থেকে ঠিক কোন কোন ধরনের প্রশ্ন আসতে চলেছে, কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই বলবো যে 2025-এ কোনি উপন্যাস থেকে তোমাদের এসেছে পর্ব 1 এবং পর্ব 14 থেকে দুটো প্রশ্ন। এছাড়া যে আর একটা প্রশ্ন এসেছে সেটা সমস্ত উপন্যাসের নিরিখে এসেছে, সেটা আমি পরপর বলছি কি প্রশ্ন এসে গেছে। পর্ব 1 থেকে এসেছিল খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। এখানে বক্তাকে কখন বক্তা এই কথা বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, বা বক্তার চেহারা, তার ডায়েটিং চার্ট, এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন করা হয়েছিল। এবার পর্ব 14 থেকে যেটা এসেছিল, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটি। সেখানেও কাকে বোঝানো হয়েছে, কখন ভেসে উঠেছে, সংখ্যার আলাদা তাৎপর্য আছে কিনা, এই ধরনের প্রশ্ন এসেছিল। আরেকটা এক্সট্রা যে প্রশ্ন সেখানে এসেছিল, ক্ষিতীশ, হরিচরণ এবং প্রণবেন্দু, এই যে 3 প্রশিক্ষককে আমরা এই উপন্যাসে পেয়েছি, সেই 3 প্রশিক্ষকের মধ্যে কাকে তোমার সর্বাপেক্ষা সঠিক প্রশিক্ষক বলে মনে হয় বা আদর্শ প্রশিক্ষক বলে মনে হয়, এবং অন্য দুজনকে না মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নগুলোকে আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই ধরনের প্রশ্নের রিপিটেশন আমাদের আইএসসিতে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেই সঙ্গে আমরা পর্বকেও কি বাদ দেব, তার উত্তর পেতে গেলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। এখন প্রথমেই বলবো পর্ব 1। পর্ব 1 হচ্ছে কোনি উপন্যাসের একটা ভূমিকা যাকে বলা যায়। ক্ষিতীশ সিংহ প্রথম কোনিকে কিভাবে দেখলো, বা কোনিকে প্রথম কি কোন জায়গায় দেখেছে, সেই সঙ্গে বিষ্ণুচরণের সাথে তার প্রথম সাক্ষাৎকারের দৃশ্য, এই যে দৃশ্যটা, এটা কিন্তু সারা উপন্যাস জুড়ে বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। সেই কারণে আমি বারে বারে যে কথা তোমাদের বলে থাকি যে ফার্স্ট চ্যাপ্টারকে কখনো বাদ দেওয়া যাবে না। পর্ব 1 কিন্তু তোমাদের পজিটিভলি পড়তে হবে। আর যারা একেবারে উপন্যাসটা কিচ্ছু জানো না, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অন্তত একবার রিড করতে হবে। একবার রিড করার পর ইম্পর্টেন্ট হিসাবে তোমরা বেশ কিছু চ্যাপ্টারেই বলে দিচ্ছি, বা চ্যাপ্টারের পার্ট বলে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে করে যাবে, এবং আমি নিশ্চিতভাবে বলছি আইএসসিতে সেই প্রশ্নই তোমরা পাবে। সে যাই হোক, পর্ব 1টা তোমরা কিন্তু কখনোই বাদ দিচ্ছ না, কারণ হচ্ছে পর্ব 1 তোমাকে পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশনটা ভালোভাবে জানার জন্য, ক্ষিতীশ সিংহকে চেনার জন্য। এরপর পর্ব 2। পর্ব 2 তোমাদের জন্য 2026-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু যে কোনো লাইন তুলে তোমাদের প্রশ্ন হতে পারে, কিন্তু তার মধ্যেও যে পর্যায় যে পার্ট থেকে প্রশ্ন হতে পারে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ক্ষিতীশ সিংহর যে বাড়ির দৃশ্যের একটা বর্ণনা দেওয়া আছে উপন্যাসে, সেই অংশটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া লীলাবতীর পরিচয়, লীলাবতী কে, তার পরিচয়, প্রজাপতি সম্পর্কে যে কথাগুলো এখানে আছে, প্রজাপতির আগের নাম কি ছিল, প্রজাপতি কিভাবে প্রজাপতি হয়ে উঠল, তার পিছনে লীলাবতীর পরিশ্রম, আর প্রজাপতির আগের যে পরিকাঠামো ছিল, যে নামটা ছিল সিনহা টেলারিং, সেই সময় ক্ষিতীশ সিংহর যে অবদান, সেই সবটা কিন্তু তোমাকে একটু ভালোভাবে জেনে নিতে হবে। প্রশ্ন আসলে এই পার্ট থেকেই আসবে। আচ্ছা, এরপর আমরা যাব পর্ব 3-এ। পর্ব 3-এ আমরা কি দেখছি? পর্ব 3-এ আমরা দেখছি, পর্ব 3 অত্যন্ত ইম্পর্টেন্ট 2026-এর জন্য। পর্ব 3-এ সম্পূর্ণ চ্যাপ্টারের যে কোনো লাইন ধরে প্রশ্ন হতে পারে। এখানে অনেক রকম প্রশ্নের একটা জায়গা আছে, কিন্তু মেন যে বিষয় পর্ব 3, সেটা হচ্ছে জুপিটার ক্লাবের একটা গোল টেবিল বৈঠক, যেখানে আমরা দেখতে পেয়েছি ক্ষিতীশ সিংহ ওখান থেকে জুপিটার ক্লাব থেকে ক্লাব পরিত্যাগ করছেন। সেই পরিত্যাগের কারণ, জুপিটার ক্লাব কিভাবে একটা পরিকল্পনা মাফিক বন্দোবস্ত করেছিল ক্ষিতীশ সিংহকে তাড়ানোর, তার একটা পরিস্থিতি। এখানে বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হতে পারে। ক্ষিতীশ সিংহ যে একটা দীর্ঘ কথা বলেছিলেন, সেই অংশটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একজন চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে কি কি প্রয়োজন, সে কথাগুলো তিনি বলেছেন। এছাড়া তার বিরুদ্ধে কোন কোন অভিযোগ আনা হয়েছিল, সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। কাজেই পর্ব 3টা একেবারে খুঁটিয়ে ভালোভাবে পড়ে নেবে। পর্ব 3-এ ছাড়ার কিছু নেই।
পর্ব 4টা 2026-এ তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এখানে আমি বলবো একবার রিড করে নিতে আর জেনে নিতে যে বিষয়গুলো, সেটা হচ্ছে অবিরাম ভ্রমণ প্রতিযোগিতাটা কি, সেখানে কোনি পার্টিসিপেট করেছিল কেন, তারপর সে কি প্রাইজ হিসাবে পেয়েছিল, সেখানে এই যে অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা বা হাঁটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাকে ক্ষিতিশ সিংহ খুব একটা পছন্দ করতো না, কেন করতো না, এবং এই প্রতিযোগিতার কোন বিষয়টা ক্ষিতিশ সিংহের বেশ ভালো লাগতো, যে ধৈর্য, এখানে একটা ধৈর্যের পরীক্ষা আছে সেই বিষয়টা, এগুলো শুধু একটু জেনে রাখবে তাহলে চলবে। পর্ব 5 আমার 2026-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। পর্ব 5-এ তোমাদের যে ক্ষিতিশ সিংহ এবং কমলের যে কথোপকথন, সেই কথোপকথন থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো লাইন তুলে। ক্ষিতিশ সিংহ এবং কোনির কথোপকথন, সেখান থেকেও প্রশ্ন তুলে লাইন তুলে প্রশ্ন হতে পারে। এছাড়া রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় কোনি কোন স্থান অধিকার করেছিল, হিয়া মিত্রর সাথে প্রথম কোনির সাক্ষাৎকার, কোনি কেন হিয়াকে প্রথম দিন থেকেই একটা অন্য চোখে শত্রু হিসাবে দেখতে শুরু করলো, সেই যে বিষয়গুলো, পর্ব 5টা সেই কারণে ফুল ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব পর্ব 6-এ। পর্ব 6-এ আমরা যে পার্টটুকু, পর্ব 6 সম্পূর্ণ কিন্তু ইম্পর্টেন্ট নয়, যেটুকু জেনে রাখবে সেটা হচ্ছে কোনির পরিবারের একটা দারিদ্র্যের ছবি আমরা এখানে দেখতে পেয়েছি, সেই দারিদ্র্যের ছবিটা দেখে রাখবে, কারণ অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলেও কিন্তু এই অংশটা অনেক সময় তোমাদের লিখে আসতে হয়। যাই হোক, সেই দারিদ্র্যের ছবিটা দেখে রাখবে। জুপিটারে কোনির অ্যাডমিশন হলো না, কেন হলো না, কোন চক্রান্তের শিকার হলো কোনি, সেই বিষয়টা একটু দেখে রাখবে। পর্ব 7 কিন্তু একেবারেই ইম্পর্টেন্ট নয় বলা যায়, কিন্তু সেখান থেকেও তোমরা কি দেখে রাখবে সেটা হচ্ছে কোনির যে খাওয়া দাওয়ার একটা বরাদ্দ করলো ক্ষিতিশ সিংহ, কি খাবার একটা বন্দোবস্ত করেছিল, সেই বিষয়টা জাস্ট একটু জেনে রাখবে। পর্ব 8 আবার ফুল চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, যেখানে কোথাও বাদ দেওয়ার কিচ্ছু নেই, যে কোনো লাইন থেকে যে কোনো প্রশ্ন কিন্তু হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে পর্ব 9-এর সম্পূর্ণটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, একমাত্র চিড়িয়াখানার যে ঘটনাটা, মানে রবিবার ছুটির দিন, ওই অংশ থেকে শেষ অংশ পর্যন্ত যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে, কারণ ওখানে কিন্তু একটা বড় মোড় ঘুরে গেছিল কোনির জীবনে। কোনি হিয়ার প্রতি কোনির যে একটা প্রতিদ্বন্দ্বী মনোভাবাপন্ন পরিস্থিতি, সেটাকে আরও বেশি জ্বালিয়ে দিয়েছিল, উস্কে দিয়েছিল ক্ষিতিশ সিংহ যাকে বলা যায়, সেই যে পরিস্থিতিটা, সেটা ভালোভাবে তোমাদের ওই চিড়িয়াখানার যে পার্টটা, সেটা ভালো করে তাহলে লার্ন করে রাখতে হবে। এবার আমরা যাব পর্ব 10 মানে 10-এ। পর্ব 10-এ কিন্তু আমরা খুব যে ইম্পর্টেন্ট কিছু পাচ্ছি তা নয়, শুধু একটা লাইন আমি তোমাদের মাথায় রাখতে বলবো, যে খিদ্দা অমিয়াদের রেকর্ড কবে ভাঙবো, এই যে প্রশ্নটা করেছে কোনি তার ক্ষিতিশ সিংহকে, এই প্রশ্নটা কোনি কেন করলো, ক্ষিতিশ সিংহ এর উত্তরে কি বলেছিল, তাকে যে একটা লেসন দিয়েছিল ক্ষিতিশ সিংহ, সেই যে অংশটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনের নিরিখে তোমরা সেটা শিখে যাবে পর্ব 10-এর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা যাব পর্ব 11-তে বা পার্ট 11 যাকে বলে। এই 11 চ্যাপ্টারও খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে 11 থেকে আমি একটা লাইন আবার বলছি ওই আগের চ্যাপ্টারের মতো। জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে একটা মুখও এগিয়ে চলেছে, বড় ভয় করে। এই যে কোনি খিদ্দাকে বলছে যে যখনই সে প্র্যাকটিস করে তখনই সে একটা মুখ দেখতে পায়। এরপরে খিদ্দা কোনিকে প্রশ্ন করে যে মুখটা কার মতো দেখতে রে? কোনি বলে যে অনেকটা দাদার মতো, আমার দাদার মতো। তা এই যে বিষয়টা, এটা লার্ন করে যাবে ভালো করে, কেন কোনির এরকমটা মনে হতো। আসলে কোনি তার দাদা কমলকে অত্যন্ত ভালোবাসত, এবং দাদা কমল একমাত্র যে চেয়েছিল কোনি খুব বড় মাপের চ্যাম্পিয়ন তৈরি হোক, এই সাঁতার কম্পিটিশনে আসুক, সাঁতারটা ভালোভাবে শিখুক। তাই যখনই সে সাঁতার কাটতে যায় তার মৃত দাদাকে তার মনে পড়ে যায়, যেন মনে হয় তার দাদা তাকে বারবার উৎসাহ জাগাচ্ছে জলের তলায় তার সাথে সাথে এগিয়ে, এরকম একটা ফিলিং কোনির মধ্যে হয়। কিন্তু কথা হলো কোনির কেন ভয় করে? কোনির ভয় করে কারণ দাদা তো মারা গেছে, এবং তার মনের মধ্যে একটা আলোড়ন তৈরি হয় যে ওই সময় কেন ওরকম একটা
সে ছবি দেখতে পাচ্ছে, একটা স্বাভাবিক কিশোরী মন তার ওরকম একটা মনে হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এই যে প্রসঙ্গটা, কখন কোনি কথা বলেছিল, কেন কোনি বলেছিল, কেন বলেছিল বুঝতেই পারছো, কমল তো মারা গেছে সেই প্রসঙ্গে এই অংশটা একটু ভালো করে লার্ন করে নেবে পর্ব 11 থেকে। এরপর আমরা যাব পর্ব 12 মানে পার্ট 12 বা পর্ব 12তে। অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল। এই যে জাতীয় সাঁতার দলে জায়গা পেল, এই যে কিভাবে কোনি জায়গা পেয়েছিল, চ্যাম্পিয়ন হলো সেই গিয়ে, সেই সাঁতার দলে জায়গা পাওয়ার জন্য যে প্রণবেন্দু বিশ্বাস যে যার একটা বিশেষ ভূমিকা, সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে লার্ন করতে হবে। কিভাবে জুপিটার ক্লাবের হরিচরণ বারবার কোনিকে চ্যাম্পিয়ন হতে বাধা দিয়েছে সেটা আমরা দেখেছি। প্রণবেন্দুর একটা ভাষ্য আছে যে সে বুঝিয়েছে যে কিভাবে কেন কোনি বারে বারে হেরে গেছে, কোনির যে আগের অংশগুলো সেটা প্রণবেন্দু মনে করিয়ে দিয়েছে প্রত্যেককে। সেই অংশটা ভালোভাবে লার্ন করবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে মোটের ওপর আমরা বলছি পর্ব 12 ফুল মানে পার্টটা চ্যাপ্টারটাই ভালোভাবে তোমাদের দেখতে হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে বাংলায় সাঁতার দলের সদস্যদের যে পরিচয়, মানে সাঁতার দলের কারা কারা গিয়েছিল বাংলা থেকে ওই মাদ্রাজে, তাছাড়া কে কোন ভূমিকা নিয়েছিল, কে কীভাবে তাদের সাথে কোনিদের সাথে গিয়েছিল, একটা পরিচয় দেখবে দেওয়া আছে প্রথমেই একদম চ্যাপ্টারের শুরুতেই, সেই অংশটা একটু ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, চলে যাব পর্ব 13। পর্ব 13 যথারীতি পর্ব 12-র মতো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে মানে পার্ট, সেখানে মাদ্রাজে গিয়ে কোনিরকে কিভাবে প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছিল, কারা বাদ দিয়েছিল, কেন বাদ দিয়েছিল, সেটা তোমরা ওই চ্যাপ্টারে না পেলেও বুঝতে পারবে। যে যেহেতু ক্ষিতিশ সিংহ কোনিকে এনেছিল এবং একজন চ্যাম্পিয়ন তৈরি করবে, শুধুমাত্র ক্ষিতিশ সিংহের সাথে শত্রুতা করে এবং নিজেদের জুপিটার ক্লাবের নাম মানে উচ্চতে রাখতে গিয়ে যা দেশের কথা তারা ভুলে গিয়েছিল, বাংলার কথা ভুলে গিয়েছিল। তাই কোনির সাথে ওরকম একটা শত্রুতা বা চরম দুর্নীতির একটা কাজ তারা করেছিল ওই হরিচরণরা, সেটা মাথায় রাখবে। আচ্ছা, এরপর যেটা আছে হিয়ার সাথে ঘটা যে ঘটনা, হিয়ার সাথে কি ঘটেছিল কোনির, তার ফলাফল কি হয়েছিল, সম্পূর্ণ পার্টটা কিন্তু তোমাদের একেবারে লার্নিং প্রসেসে চলে যাবে। ভালোভাবে পড়ে নেবে, যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। আর যারা আমার কোনির নোটস নিয়েছো তারা দেখবে বিভিন্ন রকম লাইন তুলে আমি প্রশ্ন করেছি পর্ব 13-তে, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে তৈরি করে নেবে, তাহলে পর্ব 13 কোথাও তোমাদের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র পর্ব 13 কেন, প্রত্যেকটা পর্বের ওপর ইম্পর্টেন্ট পার্টের ওপর আমার প্রশ্ন আছে আমার নোটসে। যদি তোমাদের মনে হয় তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে পজিটিভলি তোমরা আমাদের 8777416255 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই কোনির নোটস পারচেস করতে পারো। শুধু কোনি কেন, তোমাদের প্রত্যেকটা পাঠ্য বিষয়ের নোটস কিন্তু অ্যাভেলেবেল আমাদের এই বেঙ্গলি গাইড চ্যানেলের তরফের থেকে। তাহলে তোমরা ওই একমাত্র অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সেই নোটস পারচেস করতে পারো যদি প্রয়োজন মনে করো। যাই হোক, এরপর আমরা যাব পর্ব 14-তে। পর্ব 14টা আমরা জানি এসে গেছে, মানে আমাদের 2025-এ এসে গেছে, কিন্তু তবুও আমি বলবো পর্ব 14 অবশ্যই রিড করবে। রিড তো প্রত্যেকটা চ্যাপ্টার করতে বলছি, সেখানে যেটুকু জেনে যাবে সেটা হচ্ছে একদম দেখবে যে কোনির সাথে রমা যোশীর যে সাক্ষাৎকারের একটা দৃশ্য আছে, সেই অংশটা একটু দেখে যাবে ভালোভাবে। আচ্ছা, তারপর কোনি কিভাবে বাংলাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করলো, এই যে অংশটা, অমিয়ার অসুস্থ হওয়া, হিয়া মিত্রের ওই যেখানে কোনি বসেছিল স্টেডিয়ামে, সেখানে কোনিকে রিকোয়েস্ট করা, প্রণবেন্দু আর হিয়ার উদ্যোগটা কিভাবে, মানে কিভাবে সেই উদ্যোগকে কাজে লাগিয়ে তারা কোনিকে আবার ফিরিয়ে আনে, কোনির যে রাগ, এই সমস্ত পার্টটা কিন্তু একটু ভালোভাবে দেখে নেবে। যদি 14 থেকে আরও কোনো প্রশ্ন, অন্যরকম প্রশ্ন আসে, তাহলে কিন্তু আসতেই পারে। 14 পার্টকে আমরা কখনোই পুরোপুরি বাদ দিতে পারি না। আচ্ছা, এরপরে এই যে 14 পর্ব পর্যন্ত আমি সবটা বললাম, আমার আরেকবার বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, মানে কোথাও কোনো রকম বাদ দেবে না যে চ্যাপ্টারগুলো, সেটা হচ্ছে প্রথম থেকে আসি। পর্ব 2 ফুল চ্যাপ্টার, কোনো রকম বাদ দেবে না। আচ্ছা, পর্ব 1 মিনিট, হ্যাঁ, পর্ব 2-এর পর হচ্ছে পর্ব 3, কোনো রকম পার্ট বাদ দেওয়া যাবে না। পর্ব 5, পর্ব 8, তারপর হচ্ছে পর্ব 12, আর পর্ব
পর্ব 12 পর্ব 13টা অতটা নয়, কিন্তু যে অংশগুলো বললাম সেটা করবে, আর 14টাও তাই, যেটা বাদ দিতে বললাম সেটা বাদ দেবে, ঠিক আছে? এই পর্বগুলো থেকে কিন্তু প্রশ্ন একদম আসার চান্স খুব বেশি। পর্ব 13টাও আমি বলবো একটু ভালোভাবে ডিটেলে পড়ে নেওয়ার জন্য, কারণ পর্ব 14 যেহেতু এসে গেছে, পর্ব 13টা কিন্তু ইম্পর্টেন্টের জায়গায় চলে যাচ্ছে, কাজে পর্ব 13টা কোনো রকম বাদ না দিয়ে ভালোভাবে রিড করো বা লার্ন করো। আচ্ছা, এবার আমি বলবো এই চ্যাপ্টারগুলো থেকে যে লাইন তুলে প্রশ্ন হয় সেটা বাদ দিয়ে কোনো কিছু প্রশ্ন এক্সট্রা আসে। সেটা কি ধরনের প্রশ্ন তোমরা দেখেছো, যে ক্ষিতিশ সিংহ ওই যে আগের বার যেমন এসেছিল ঠিক তেমন এই বছরে ওই ধরনের প্রশ্নের মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টের তালিকা আমি রাখছি কোনি চরিত্র। সেটা যেভাবে খুশি আসতে পারে, ঘুরিয়ে এমনভাবে আসতে পারে যেখানে আনসারটা কিন্তু কোনির চরিত্রের ওপরেই হবে। কোনির চরিত্র লিখতে গেলে কোনির প্রথম আবির্ভাব উপন্যাসে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাকে লিখতে হবে। কোনির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে অংশগুলো পড়ছে, কোনি অত্যন্ত জেদি, কোনি খুব একরোখা, কোনির কষ্ট করার ক্ষমতা মানে পরিশ্রম করতে পারে অত্যন্ত বেশি, অত্যন্ত পরিশ্রমী যাকে বলে। কোনি গুরুজনদের প্রতি অত্যন্ত আস্থা রাখতে জানে। ক্ষিতিশ সিংহকে সে তার পিতার জায়গায় বসিয়েছিল, তার এই যে আস্থা, সেই আস্থাটা শেষ পর্যন্ত তাকে কোন জায়গায় তুলে দিয়েছিল সেটা। কোনির তার পরিবারের প্রতি ভালোবাসা, কোন পরিবারকে ভালোবেসে সেই যে প্রতিদিন তাকে যে 1 টাকা করে ক্ষিতিশ সিংহ দিত তার জন্য সেই বাড়ির জন্য চাল ডাল খাবার কিনে নিয়ে যেত, বা তাকে যে কলা ডিম দেওয়া হতো সেটা সে বাড়িতে নিয়ে যেত, কিংবা বাড়ির কথা ভেবে সে শুধু স্বার্থপরের মতো নিজেকে তৈরি করেনি, সে পার্ট টাইম যে সময়টা পেয়েছে সেই সময়টা প্রজাপতিতে কাজ করেছে, প্রজাপতিতে লীলাবতীর কাছে প্রচণ্ড বকুনি খেয়েও সেখানে টিকে গেছে। অমিয়ারা সেখানে ব্লাউজ করতে এসেছে, সে লজ্জা পেয়েছে, তবুও কিন্তু সেখানে সে থেকে গেছে তার পরিবারের কথা ভেবে। এমনকি মায়ের সাথে তার যে কাজ, মানে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, দাদার প্রতি যে শ্রদ্ধা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তার সাথে মেন ইম্পর্টেন্ট হচ্ছে কোনির নিজেকে মজবুত করে গড়ে তোলা, তার মধ্যে প্রতিযোগী একটা মনোভাব, প্রতিযোগিতার যে একটা মনোভাব, মানে হিয়াকে তার চিরশত্রু করে রাখা, যে জলে পেলে তোমায় দেখে নেবো এরকম একটা ব্যাপার। অমিয়ার ক্ষেত্রেও তাই, জলে পেলে তোমায় দেখে নেবো এরকম একটা ব্যাপার। এই যে মানসিকতা, এগুলোই কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে যে প্রশ্নটায় আমরা যাব সেটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন আমি বলছি, দেখো সেই চিড়িয়াখানায় যে গেছিল ওরা, সেই চিড়িয়াখানার ওইখানেই আছে, বড়লোকেরা গরিবদের ঘেন্না করে। এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে, এ কথা কে কখন বলেছিল, এই কথাটার মানে এই কথাটা বা এই মন্তব্যটাকে তুমি কতটা সত্য বলে মনে করো, এটা বিচার করো। এই যে মন্তব্যটাকে সত্য বলে বিচার করা, সেক্ষেত্রে তোমাকে কিন্তু বলতে হবে যে কোনি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল, তারপরে চিড়িয়াখানার যে ঘটনা তার সাথে ঘটেছে, এছাড়াও জুপিটার ক্লাবে তার সাথে তাকে ফিরিয়ে দেওয়া, তাছাড়াও তাদের সামাজিক যে লড়াই, সেই লড়াইয়ের থেকে কোনির এরকম একটা ধারণা হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু কোনির ধারণা সর্বতোভাবে ঠিক সেটা আমরা কখনোই বলতে পারি না। শুধুমাত্র উপন্যাসটা পড়েই কিন্তু আমাদের ধারণা বদলে যায়। কিভাবে না, হিয়া মিত্রকে তো আমরা দেখেছি অত্যন্ত ধনী ঘরের মেয়ে, তাহলে কই হিয়া মিত্রের মধ্যে তো আমরা সেই ঘেন্না কোনির প্রতি দেখিনি। হিয়া মিত্রের পরিবার, তার বাবার আচরণ, সেই যে কোনিকে সে অত্যন্ত ভালোবেসেছে, কোনিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেছেন, এই যে বিষয়গুলো, সেখানে কিন্তু আমরা কোনো অংশে পাইনি যে ধনী হলে, শিক্ষিত হলেই তারা গরিবদের প্রতি, অশিক্ষিতদের প্রতি অন্যায় আচরণ করে, ঘৃণার মনোভাব দেখায়। কাজেই কোনির এই মনোভাবটা ভুল, সেটা কিন্তু ঔপন্যাসিক এখানে প্রমাণ করে দিয়েছেন। কাজেই আমরা কখনোই ধনী বা দরিদ্র বা শিক্ষিত অশিক্ষিত এর ওপর বেস করে বলতে পারি না মানুষটা ভদ্র বা অভদ্র, এটা কখনো বলা যায় না। আমরা অপর মানুষের সাথে কোন ব্যবহারটা করব, আমাদের সেই ব্যবহারটাই আসল পরিচয় হয়ে দাঁড়াবে। কাজে মনুষ্যত্বযুক্ত মানুষকেই আমরা মানুষ বলবো, সে ধনী হতে পারে, দরিদ্র হতে পারে, সেখানে কিন্তু কোথাও কোনো ফারাক নেই। অমিয়া ধনী ঘরের মেয়ে, তার ব্যবহার একরকম, আবার হিয়ার ব্যবহার একরকম, এটা আমরা এখানে দেখেছি। আবার যে প্রতিযোগিতায় আমরা দেখেছি কোনিকে হারিয়ে দেওয়ার জন্য, মানে যাতে সে জিততে না পারে, সেখানে একজন মানে একেবারে সাঁতারে যে খুব খারাপ, সে পরীক্ষায়ও নকল করেছিল, একটা সাধারণ ঘরের মেয়ে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা উপন্যাস থেকে দেখবে। সেই
অংশে সেই মেয়েটিও কিন্তু খুব একটা ধনী ঘরের ছিল না। সেই মেয়েটিকে কিন্তু আমরা দেখেছি অত্যন্ত অশ্লীল ব্যবহার কনির সাথে, সেই জলের মধ্যে তাকে ধাক্কা দেওয়া যাতে করে সে আর এগোতে না পারে, তাকে আটকে দেওয়া। যদিও এটা হরিচরণরা শিখিয়ে দিয়েছিল, তবুও আমরা এই যে মেয়েগুলোকে দেখছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে দরিদ্রের মধ্যে খুব একটা সম্মানীয় কিছু ব্যাপার আছে। কাজে এই ধনী দরিদ্রের ব্যাপারটা কিন্তু ওভাবে বিচার করা যায় না, সেটাই তোমরা বলবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো কনি এবং হিয়া। কনি, হিয়া, প্রণবেন্দু, কনি, অমিয়া, এই যে এদের বেস করেই কিন্তু এই ঘৃণা বা ঘৃণা না করা বিষয়টা তোমরা লিখবে। আচ্ছা, এরপরে আমরা যে কথায় যাব, যে প্রশ্নে, সেটা হচ্ছে লীলাবতী। লীলাবতী চরিত্র এবং হিয়া চরিত্র, এই দুটো চরিত্রও কিন্তু ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, লীলাবতী চরিত্রটাই 10 মার্কসে আসবে এটা হতে পারে না, বা হিয়া চরিত্রটাই শুধু 10 মার্কসে আসবে এটা হতে পারে না, কিন্তু এমন কোনো প্রশ্নের সাথে অ্যাড করা হবে যদি আসে তাহলে কিন্তু ওই চরিত্র দুটো আসবে। এবার লীলাবতীর যখন চরিত্র তোমরা লিখতে যাবে সেখানে কিন্তু তোমাকে লীলাবতীর চরিত্রর যে পজিটিভ দিকগুলো, সে পতিব্রতা, আমরা দেখেছি যে স্বামীর অভুক্ত, সে নিজে তো মানে খায় এঁটো পাতে সারাক্ষণ, প্রতিদিন সে খায়, যেটা ক্ষিতিশ সিংহ একেবারে পছন্দ করে না, সে সেটাই করে, আমরা এটা লক্ষ্য করেছি। আচ্ছা, আবার লীলাবতীকে আমরা দেখেছি সে অত্যন্ত পরিশ্রমী, সে নিজের পরিশ্রমে প্রজাপতি গড়ে তুলেছে। যে টেলার্সটা মানে চলছিলই না সেটাকে সে একেবারে মানে মরা টেলার্সকে তুলে নিয়ে বলতে গেলে একেবারে নতুন করে গড়ে তুলেছে নিজের হাতে। সে ঘর এবং দোকান একই সাথে দুটোকে সমান তালে সামলাচ্ছে। তার সেই ভাড়ার ঘর খুঁজতে যাওয়া, একা একা সমস্ত কিছু করা, যেখানে ক্ষিতিশ সিংহকে সে কিন্তু কোনো রকমভাবে সাহায্যের হাত বাড়াতে পায় না, সে ক্ষিতিশ সিংহ সময় পায় না। সেদিক থেকে বিচার করলে লীলাবতী একেবারে পরিণত সংসারী যাকে বলা যায়, সংসারকে কিভাবে গড়তে হয় সে জানে। অন্যদিকে কনিকে যে শেল্টারটা সে দিয়েছে, তার দোকানে কাজ দিয়েছে, তাকে সে যখন জিতছে তার জন্য রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছে, এমনকি হাড়ি শুদ্ধ তাকে বলছে যে তুই বাড়ি নিয়ে যা, এই যে বিষয়টা, এগুলো কিন্তু আমরা তার মধ্যে লক্ষ্য করছি। এইগুলো চারিত্রিক বৈশিষ্ট্য তোমাদের লিখতে হচ্ছে। আর লীলাবতী যে অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে এই চরিত্রের মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে মনে পড়লো আরেকটা প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনির চ্যাম্পিয়ন হয়ে ওঠার পেছনে লীলাবতীর ভূমিকা কতটা তা লেখো। লীলাবতীর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লীলাবতী যদি ক্ষিতিশ সিংহকে দূরে সরিয়ে দিত, তাকে যদি না সাহায্য করত, তাহলে কিন্তু ক্ষিতিশ সিংহর একার পক্ষে এটা সম্ভব ছিল না। আমরা প্রতি সময়ে দেখেছি লীলাবতীকে ক্ষিতিশ সিংহের পাশে দাঁড়াতে, তার ইচ্ছাটাকে রেসপেক্ট করতে, শ্রদ্ধা করতে, এবং তার সাথে মানে তাকে কোনো রকম কষ্ট না দিয়ে তার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ায় সাহায্য করতে। সেক্ষেত্রে কনি কিন্তু অবশ্যই লীলাবতীর সাহায্য পেয়েছে। এমনকি কনি দেরি করে এসছে তার দোকানে, কনিকে তিনি তিরস্কার করেছেন, ঠিক কথা, কিন্তু আবার কাজে নিয়েছেন। তিরস্কার তো করতেই পারেন, কারণ তাতে করে কনি তৈরি হবে, না হলে তো কনির মধ্যে একটা সেই সময়ের যে জ্ঞান সেটা হয়ে উঠবে না। সময় কতটা গুরুত্বপূর্ণ সেটা যে শুধু ক্ষিতিশ সিংহই কনিকে শিখিয়েছে তা কিন্তু নয়, কনিকে লীলাবতীও শিখিয়েছে। কনিকে লীলাবতী নিজের মেয়ের মতো যত্ন করে খাইয়েছে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। সেই ভালোবাসা, সেই মাতৃস্নেহ যদি কনি না পেত, তাহলে শুধুমাত্র ক্ষিতিশ সিংহের পক্ষে বোধহয় সম্ভব হতো না এই কনিকে গড়ে তোলা। এভাবে তোমরা কিন্তু এটা লিখবে। আচ্ছা, আর সেভাবে আমি ইম্পর্টেন্ট কিছু বলছি না এখানে কনি উপন্যাসে। আবারও বলছি, কনি উপন্যাস থেকে যে কোনো প্রশ্ন হতে পারে, সেটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে ফুল চ্যাপ্টার, ফুল উপন্যাসটা একবার রিড করে তবে যাবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।